বন্ধুরা, আমেরিকার পররাষ্ট্রনীতির একটি অত্যন্ত পুরনো আর মৌলিক নিয়ম হলো যে পৃথিবীর কোনো কোনায় এমন কোনো শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে না দেওয়া, যা আমেরিকার জন্য পরবর্তী টাইমে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আমেরিকা ভৌগোলিকভাবে অত্যন্ত নিরাপদ, কারণ তার দুই পাশে বিশাল মহাসাগর রয়েছে, যেখানে পুরোপুরি আমেরিকারই নিয়ন্ত্রণ আর আধিপত্য রয়েছে। পাশাপাশি আমেরিকার প্রতিবেশী অঞ্চলে এমন কোনো দেশ বা শত্রু নেই যা আমেরিকাকে টক্কর দিতে পারে। এমন পরিস্থিতিতে আমেরিকা সবসময় দূর থেকে বসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। যদি কোনো অঞ্চলে কোনো বড় দেশ থেকে থাকে, যেমন আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, পরবর্তী চীন হয়েছে এবং ভবিষ্যতে ভারত আমেরিকার মুখোমুখি দাঁড়াবে। এখন এখানে খেয়াল রাখতে হবে যে সেই আমেরিকার মুখোমুখি দাঁড়াবে, সে ভারত হোক অন্য কোনো দেশ হোক, আমেরিকা তাকে ভাঙার আর থামানোর আপ্রাণ চেষ্টা করবেই করবে। যেমন ধরে নিন, ভারতও যদি চীনের মতো শক্তিশালী হয়ে আমেরিকার সামনে এসে দাঁড়ায়, তাহলে হয়তো ভারত ও আমেরিকার মধ্যে কোনো যুদ্ধ হবে না। কিন্তু আমেরিকা জানে যে ভারত শক্তিশালী হলে সে আমেরিকার নীতিগুলো নিজের মন মতো চলতে দেবে না। আমেরিকার নিয়ম কানুন আর একচ্ছত্র আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে এবং ভারতকে নিয়ে এই চিন্তায় আমেরিকায় রয়েছে। এমত অবস্থায় আমেরিকা কখনোই ভারতের প্রতিবেশী পাকিস্তানকে একা ছাড়ার ভুলও করবে না, কারণ আমেরিকা সবসময় পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে। কিন্তু এখন বিষয়টা শুধু পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এখন পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও ভারতের প্রতিবেশী হিসাবে প্রকাশ্যে শত্রুতে পরিণত হয়েছে। এবং এখন সেই বাংলাদেশ খোদ আমেরিকা শক্তিশালী করতে চায়, যাতে ভারত সবসময় পাকিস্তান, বাংলাদেশ এবং চীনের সাথে জড়িয়ে ব্যস্ত থাকে। আর সম্ভবত আপনি জেনে অবাক হবেন যে এই পর্যন্ত আপনি ভেবেছিলেন যে তুরস্ক ও পাকিস্তানে সরাসরি বাংলাদেশের পাশে দাঁড়াবে, বাংলাদেশকে অস্ত্র দিয়ে সাহায্য করবে, কিন্তু এখন তো খোদ আমেরিকাও বাংলাদেশে সরাসরি প্রবেশ করে গেছে। এমন পরিস্থিতিতে এখানে বুঝতে হবে যে বাংলাদেশকে দেওয়া যে কোনো অস্ত্রই হোক বা যে কোনো কৌশলগত সহায়তা হোক, তা সরাসরি ভারতের বিরুদ্ধেই ব্যবহার হবে, কারণ বাংলাদেশের সমুদ্র সীমা আর স্থল সীমা উভয় কেবল ভারতের সাথেই যুক্ত। বাংলাদেশের সাথে পাকিস্তানের সীমানার কোনো সম্পর্ক নেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সমস্ত যুদ্ধ প্রস্তুতির লক্ষ্যবস্তু কেবলমাত্র ভারতই। কিন্তু এখন এখানে বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যে তুরস্কের পর আমেরিকাও এখন বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একটি বিশাল গ্রাউন্ড ডেটা টার্মিনাল তৈরি করেছে। ব্যাপারটা অনেকটা এরকম যে ভারতের সাথে বাড়তে থাকা উত্তেজনার মাঝে বাংলাদেশের সেনাবাহিনী একটি ড্রোন রেজিমেন্ট তৈরির ঘোষণা করেছে এবং বাংলাদেশের সেনাবাহিনী এই ভাবনায় তুরস্ক ও আমেরিকা উভয় বড় সহায়তাকারী হবে। এখানে আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশের এই ড্রোন রেজিমেন্টটি কেবল নজরদারির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ বিষয়টা যদি কেবল নজরদারির হতো তবে এই ড্রোন রেজিমেন্টটি বাংলাদেশের সেনাবাহিনীকে না দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে দেওয়া হতো। কিন্তু এখন তুরস্ক ও আমেরিকা উভয়ই বাংলাদেশের সেনাবাহিনীকে এই কারণেই শক্তিশালী করতে চায়, যাতে ভারত সবসময় বাংলাদেশের সীমান্তে ব্যস্ত থাকে পাকিস্তানের মতো। যা নিয়ে খোদ ভারতের বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছে যে বাংলাদেশে আমেরিকার প্রবেশ ভারতের জন্য ভালো হবে না, কারণ আমেরিকার নীতি হলো ভারতের প্রতিবেশী অঞ্চলে ছোট ছোট শত্রু তৈরি করা, যাতে ভারত নিজের প্রতিবেশীর এই ছোট ছোট শত্রুদের সাথে জড়িয়ে থাকে এবং ভারত কখনোই নিজের অঞ্চল থেকে বাইরে বেরিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ করার চেষ্টা না করতে পারে। অর্থাৎ ভারতের প্রতিবেশী বাংলাদেশে এমন অনেক কিছু ঘটেছে যা ভারতের স্বার্থের পক্ষে একদমই অনুকূল নয়। তাই এই মুহূর্তে আমেরিকা যার মিত্র, তার কাছে শত্রুর আর কোনো প্রয়োজন নেই। এবার আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, এই মুহূর্তে ভারতের চারিদিক থেকে পাকিস্তান, চীন, তুরস্ক, বাংলাদেশ সবগুলো যদি একসঙ্গে ভারতের শত্রুতে পরিণত হয়, তাহলে বা তাদের কাছে থেকে হুমকি এলে ভারত একে কিভাবে কাউন্টার করবে? তো দেখুন, ভারতকে শিল্ড অ্যান্ড স্ট্রাইক নীতি গ্রহণ করতে হবে। হ্যাঁ, যেমন ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গা হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স নামে পরিচিত, যা উত্তর পূর্ব ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে। বাংলাদেশ ও চীন যদি একসাথে সক্রিয় হয়, তবে ভারতের এই করিডোরে বিপুল পরিমাণ সেনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন S-400 মিসাইল মোতায়েন করে একে সম্পূর্ণ দুর্ভেদ্য দুর্গে পরিণত করা। অন্যদিকে রয়েছে বাংলাদেশকে অর্থনৈতিক আর ভৌগোলিকভাবে চাপে রেখে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া। যেমন ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত। কোনো যুদ্ধের পরিস্থিতি ভারত বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর নৌ অবরোধ করতে পারে, ভারতের ওপর দেওয়া হওয়া সমস্ত ট্রানজিট বা বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিতে পারে। অন্যদিকে রয়েছে টু ফ্রন্ট বা 3 ফ্রন্ট ওয়ার ডক্ট্রিন, মানে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে চীন ও পাকিস্তানের যৌথ হামলা মোকাবেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে। এতে যদি বাংলাদেশের নামও যুক্ত হয়,
ভারত তার পূর্বাঞ্চল কমান্ডকে আরও আধুনিক ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম আর দূরপাল্লার মিসাইল যেমন ব্রহ্মোস আর অগ্নি দিয়ে শক্তিশালী করতে হবে। মানে ভারত এখন টু ফ্রন্ট ওয়ারের সাথে সাথে থ্রি ফ্রন্ট ওয়ারেও লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে। স্থলভাগে চীন, আমেরিকা শক্তিশালী হলেও ভারত মহাসাগরে ভারতের ভৌগোলিক অবস্থান তাদের চেয়েও অনেক অনেক বেশি সুবিধাজনক। কেননা ভারত যেখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যবহার করে একটি স্থায়ী বিমান বাহিনী রণতরী হিসেবে ব্যবহার করে, এখান থেকে ভারত খুব সহজে মালাক্কা প্রণালী ব্লক করে দিতে পারে, যা চীনের বাণিজ্যের লাইফলাইন। অন্যদিকে রয়েছে নৌ অবরোধ আর নজরদারি, মানে বঙ্গোপসাগরে বাংলাদেশের যে কোনো যুদ্ধ প্রস্তুতি বা মার্কিন নৌবাহিনী আনাগোনা রুখতে ভারত তার সাবমেরিন আর রণতরী বহর দিয়ে পুরো অঞ্চলে কড়া নজরদারির অবরোধ তৈরি করার সক্ষমতা রাখে। অন্যদিকে রয়েছে অর্থনৈতিক আর অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। কেননা চীন ও আমেরিকার ওপর থেকে অর্থনৈতিক নির্ভরশীলতা কমাতে ভারত আত্মনির্ভরশীলতা বাড়াবে এবং ইউরোপীয় ইউনিয়ন বা অন্য কোনো বন্ধুভাবাপন্ন দেশের সাথে বাণিজ্য বাড়াবে। বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্ত দিয়ে ভারতে যাতে কোনো ধরনের নাশকতা বা অস্থিরতা না তৈরি হতে পারে, সেই জন্য আর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতের অভ্যন্তরে ও সীমান্তে কঠোর নজরদারি আর গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে দেবে। সংক্ষেপে এই চারটি দেশ একসাথে হলে ভারতের কৌশল হবে স্থলভাগ রক্ষণাত্মক হওয়া, কিন্তু ভারত মহাসাগরে চরম আক্রমণাত্মক হয়ে চীনের বাণিজ্য পথ বন্ধ করে দেওয়া। একই সাথে আন্তর্জাতিক স্তরে রাশিয়া, ফ্রান্স ও জাপানের মতো মহাশক্তির পাশে নিয়ে কূটনীতিক টেবিলে চাপ সৃষ্টি করা। তবে এখানে সমস্ত ভারতীয়দের মনে একটা প্রশ্ন এখনও থেকে যায়, কাল যদি বাংলাদেশ আমাদের সাথে যুদ্ধেতে ঝাঁপিয়ে পড়ে বা লাফিয়ে পড়ে, সেই মুহূর্তে বাংলাদেশকে কে কে সহায়তা করবে? তো দেখুন, নো ডাউট এখানে চীন, আমেরিকা, তুরস্ক, পাকিস্তানের সকলের ভূমিকা থাকবে। তো দেখুন কিভাবে চীন হয়তো বাংলাদেশে সবচেয়ে বেশি অস্ত্র, সামরিক সরঞ্জাম সরবরাহ করবে, কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে সেনা কখনোই তারা পাঠাবে না। বাংলাদেশের চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ অংশ। বঙ্গোপসাগরে ভারতের নাকের ডগায় নিজের প্রভাব বজায় রাখতে চীন অবশ্যই চাইবে বাংলাদেশ টিকে থাকুক। চীন কখনোই বাংলাদেশের জন্য ভারতের সাথে সরাসরি যুদ্ধে জড়াবে না, কারণ ভারতের সাথে চীনের বার্ষিক বাণিজ্য $100 বিলিয়নেরও বেশি। চীন চাইবে ভারত যেন এই যুদ্ধে ব্যস্ত থাকুক, যাতে চীন সেই সুযোগে লাদাখ বা অরুণাচল সীমান্তে নিজের অবস্থান শক্ত করতে পারে। অর্থাৎ চীন বাংলাদেশকে মূলত প্রক্সি ওয়ার হিসাবে ব্যবহার করতে পারে। অন্যদিকে আমেরিকার কথা বললে, আমেরিকার অবস্থান হবে সবচেয়ে ধোঁয়াশাপূর্ণ এবং তার মূলত কূটনৈতিক চাল ছেলেই দেবে। হ্যাঁ, আমেরিকা যদি বাংলাদেশে কোনো বিশেষ সামরিক বা কৌশলগত সুবিধা যেমন বঙ্গোপসাগরে আধিপত্য পেতে চায়, তবে তারা বাংলাদেশকে অস্ত্র, গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ডেটা দিয়ে সাহায্য করতেই পারে। আমেরিকা সরাসরি ভারতের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেবে না, কারণ বর্তমানে ভূ রাজনৈতিক চীনকে ঠেকানোর জন্য আমেরিকার কাছে ভারত এক অপরিহার্য মিত্র। আমেরিকার বড়জোর যুদ্ধ থামানোর জন্য জাতিসংঘের মাধ্যমে ভারতের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করতে পারে বা কূটনৈতিক টেবিলে চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু সম্পূর্ণ সেটা তাও হবে না, কেননা ওইদিকে আমাদের মাথার উপর রয়েছে রাশিয়া আর ফ্রান্স। এইদিকে তুরস্কের কথা বললে, তুরস্কের ভূমিকা মূলত অস্ত্র ব্যবসার মুসলিম বিশ্বের নেতৃত্ব প্রদর্শনের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে, তার বেশি নয়। কারণ তুরস্ক গত কয়েক বছরে বাংলাদেশকে প্রচুর সামরিক ড্রোন এবং সামরিক প্রযুক্তি দিয়েছে। তারা এই যুদ্ধে তাদের প্রতিরক্ষা শিল্পের বাজার বড় করার আর মুসলিম দেশগুলোর পাশে দাঁড়ানোর একটি সুযোগ হিসাবে দেখবে। তবে তুরস্কের ভৌগোলিকভাবে অনেক দূরে অবস্থিত, তারা বড়জোর দূর থেকে ড্রোন আর যুদ্ধাস্ত্রই পাঠাতে পারে, কিন্তু সরাসরি কোনো সেনা বা নৌবহর পাঠিয়ে ভারতের মুখোমুখি চ্যালেঞ্জ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই তাদের নেই। অন্যদিকে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাকিস্তান, কারণ এখানে পাকিস্তানের কথা উল্লেখ করা অবশ্যই প্রয়োজন। পাকিস্তান হয়তো বাংলাদেশকে নৈতিক সামরিক সমর্থন দিতে চাইবে, কিন্তু তাদের নিজেদের অর্থনৈতিক অভ্যন্তরীণ অবস্থা এতটাই নড়বড়ে যে ভারতকে সামরিক চ্যালেঞ্জ করার মতো শক্তি বা সামর্থ্য তাদের বর্তমান পরিস্থিতিতে কোনোটাই নেই। কিন্তু তারা চাইলে তাদের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী যে সন্ত্রাসীগুলো আছে সেগুলো অবশ্যই দেবে, কিছু গোলাবারুদও পাঠাতে পারে। তবে আসল সত্য হলো, ইতিহাস আর ভূ রাজনীতি সাক্ষী, যে কোনো বড় সংকটে পরাশক্তিরা ছোট দেশগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করেই করে। ইউক্রেন যুদ্ধের দিকে তাকালে এটা পরিষ্কার দেখেছেন বা বোঝা যায়। আমেরিকা অন্যটাও ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে ঠিকই, কিন্তু নিজেদের কোনো সেনা সরাসরি পাঠায়নি, যার ফলে ক্ষতিটা কিন্তু ইউক্রেনেরই হচ্ছে। এককভাবে ভারতের মতো একটি বিশাল নিউক্লিয়ার শক্তিধর দেশের সাথে সংঘাত হলে কোনো দেশই বাংলাদেশের হয়ে সরাসরি ভারতের সাথে যুদ্ধ অংশে নেবে না। পিছন থেকে কথা বলতে পারে, বাট সরাসরি নয়। তারা বাংলাদেশকে অস্ত্র বিক্রি করবে, ঋণ দেবে, ভারতের উপর আন্তর্জাতিক বল প্রয়োগ করবে, কিন্তু সরাসরি কেউ যুদ্ধে আসবে না। কিন্তু যুদ্ধটা ভৌগোলিকভাবে বাংলাদেশকে লড়তে হবে, কিন্তু এর অর্থনৈতিক ও পরিকাঠামোগত ক্ষতি বাংলাদেশকে বহন করতে হবে। সংক্ষেপে বলতে গেলে সাহায্য আসবে ঠিকই, তবে তা আসবে অস্ত্র কৌশলের আকারে, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য নয়। শেষ কথা একটাই বলতে পারি, ভারতের সাথে যে যুদ্ধ লড়ুক এই মুহূর্তে, চীন হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক,
শেষে কিন্তু অবশেষে তারা এটাই হবে, চুদলিং পং। বাকিটা বুদ্ধিমানের ইশারাই কাফি। যাই হোক, এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।